প্রতিশ্রুতিরও বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী কর্মীরা। অর্থবছরের প্রথম 4 মাসে যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। দেশের বাইরে থেকে দেশ গঠনের অঙ্গীকার কতটা দৃঢ়তার সাথে পালন করছেন রেমিটেন্স যোদ্ধারা তা পরিসংখ্যান থেকে দেখব। পাশাপাশি নিয়ন্ত্রণ জোরদার করায় কাটছে বৈদেশিক মুদ্রার সংকট তথা ডলার সংকট। এ নিয়েও আজকের বিস্তারিত থাকবে। সাথে সপ্তাহের শেয়ার বাজারের লেনদেন, বন্দর ও হাটের খবর নিয়ে ভাগশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। নভেম্বরের 9 দিনেই রেমিটেন্স এসেছে 655 মিলিয়ন বা 65 কোটি ডলার। আগস্টের পর থেকে রেমিটেন্সের প্রবাহ বেশ আশা জাগা নিয়ে গত 3 মাসে 7 বিলিয়ন বা 700 কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা। আমরা একটু দেখে নেই যদি পরিসংখ্যান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো যে চলতি অর্থবছরে রেমিটেন্সের যেই ধারাবাহিকতা সেটি বজায় ছিল জুন মাস পর্যন্ত। জুন মাসে জানেন যে ডলারের দরের একটা বড় ধরনের উত্থান হয়, অর্থাৎ ডলারের বিপরীতে টাকার মান কমে যায়। তখন আমরা দেখেছিলাম 60 টাকায় একেবারে অবনমন হয়েছিল ডলারে, অর্থাৎ হুট করে 110 থেকে 117 টাকা হয়ে যায় প্রতি ডলারের দাম। তো সেই সময় রেমিটেন্সের প্রভাবটা বাড়ায়। জুন মাসে আমরা দেখেছি যে $2.5 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। এরপরে জুলাই মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারপরেও প্রায় $2 বিলিয়ন কাছাকাছি রেমিটেন্স এসেছে। এরপরে আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরে আমরা যেই ধারাবাহিকতা দেখছি সেটি দৃঢ়তার পরিচয় দেয়। এই ধারাবাহিকতা মূলত একেবারেই দৃঢ় একটা জায়গা থেকে, যেখানে প্রত্যেক মাসে $2.2 বিলিয়ন বেশি রেমিটেন্স আসছে। আমরা একটু যদি তুলনা করে দেখি, 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর অর্থাৎ প্রথম 4 মাসে রেমিটেন্স এসেছে $894 কোটি। এবারে আমরা যদি দেখি যে এর আগের বছর সেটি ছিল $688 কোটি, অর্থাৎ 2023-24 অর্থ বছরের প্রথম 4 মাসে এই পরিমাণ রেমিটেন্স এসেছে, যেখান থেকে প্রায় $200 কোটি রেমিটেন্স বেড়েছে, যেটি অভূতপূর্ব বলা চলে। এর আগে কখনো এমনটা হয়নি যে এক অর্থ বছর থেকে আর এক অর্থ বছরে রেমিটেন্স একটা সময় যদি আমরা তুলনা করি তাহলে $200 কোটি পার্থক্য হয়ে যাবে, এমনটা কিন্তু এবারই প্রথম। 2023-22 অর্থ বছরে $720 কোটি আয় হয়েছিল, 2021-22 অর্থ বছরে 706 কোটি এবং 2020-21 অর্থ বছরে, যে বছরে করোনা মহামারীতে আক্রান্ত হয় পুরো পৃথিবী, সেই সময়টাতে প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন এবং তাদের এই অবদানটি সেখানেও দৃশ্যমান। তবে আবারও যখন প্রয়োজন পড়েছে দেশ পুনর্গঠনের, তখন তারা সেভাবেই দাঁড়িয়েছেন সেই দৃঢ় স্তম্ভ হয়ে, যেখানে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি একটা দৃঢ় কাঠামো করতে পারে। এবারে আমরা যদি বৈদেশিক মুদ্রা বাজারের দিকে তাকাই, সেখানে অস্থিরতা কমে আসছে। পাশাপাশি ব্যাংকে নগদ বৈদেশিক মুদ্রা মজুতের পতন কমেছে। 2 বছর ধরে ঊর্ধ্বমুখী মার্কিন ডলারের দাম না কমলেও মাস কয়েক ধরে স্থিতিশীল রয়েছে। বেশ কোনো বৈদেশিক মুদ্রার মান যদিও কমেছে কিছুটা, আবার কোনো বৈদেশিক মুদ্রায় বেড়েছে। আমরা একটু দেখে নেই যে জুলাই মাসে মার্কিন ডলার 118 টাকা ছিল, যেটি সেপ্টেম্বরে 120 টাকা, অর্থাৎ আগস্টের পর থেকে 120 টাকা করে সেটি এখনো পর্যন্ত 120 টাকায় সীমাবদ্ধ রয়েছে। এছাড়া ইউরোর দাম আমরা দেখছি যে কিছুটা বেড়েছে, জুলাইয়ের পর 2 টাকা বেড়ে 132 টাকা নভেম্বরে। পাউন্ড অর্থাৎ ব্রিটিশ পাউন্ড আমরা দেখছি, ব্রিটিশ পাউন্ড প্রায় 6 টাকার মতো বেড়ে গেছে। এছাড়া দিরহাম আমরা দেখছি যে 1 টাকার মতো বেড়েছে জুলাই থেকে নভেম্বরে। এবারে আরও কিছু মুদ্রা আমরা একটু দেখে নিই। রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত আমরা দেখছি যে সেটি 3 টাকা বেড়েছে জুলাই থেকে। চীনা ইউয়ান সেটি 50 পয়সা বেড়েছে। থাইবাত বেড়েছে আমরা দেখছি যে 30 পয়সার মতো। এছাড়া সৌদি রিয়ালের কিছুটা দাম বেড়েছে, দিরহামের দাম কিছুটা বেড়েছে, ভারতীয় রুপির দাম কিছুটা, এখানে একটা দশমিক হবে, কিছুটা বেড়েছে। অর্থাৎ আমরা যেটি দেখছি যে ডলার বা বৈদেশিক মুদ্রার যেই প্রবাহ সেটি নিয়ন্ত্রণ করা হচ্ছে, নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। সেভাবে করে আসলে এর বাইরে আমরা দেখছি যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও বেশ কিছু বিষয় রয়েছে, যে আগে যে পরিমাণ মানুষ বিদেশ ভ্রমণ করতেন সেখান থেকে কিছুটা কমে এসেছে, যার ফলে ডলারের যেই সংকট সেটি এখন আর নেই এবং নতুন করে ডলারের দাম বাড়ার নতুন কোনো সম্ভাবনাও তৈরি হচ্ছে না। এবার আমরা একটু খোলা বাজারের পরিস্থিতি দেখে নিই, কার্ড মার্কেটের পরিস্থিতি আমরা দেখে নিই। মার্কিন ডলার কার্ড মার্কেটে বিক্রি হচ্ছে 123 টাকা ছিল অক্টোবর মাসে, নভেম্বর 124 টাকা। ইউরো 134 টাকা 50 পয়সা করে।
যেটি দাম আমরা দেখছি কার্ড মার্কেটে কমে গেছে। যখন ব্যাংকে দাম আমরা দেখছি যে বেশি, সেখানে কার্ড মার্কেটে আমরা দেখছি যে কমে যাচ্ছে নভেম্বর মাসে। এবং আমরা দেখছি যে রিঙ্গিত, থাইবাত এবং ভারতীয় রুপি সবকিছুই কার্ড মার্কেট এবং ব্যাংকে খুব কাছাকাছি অবস্থান থেকে আছে। এবারে একেবারে ব্যাংকের যে সংস্কারের বিষয়গুলো, যে আলোচনাগুলো, সেগুলো নিয়ে একটু কথা বলবো। সমস্যায় থাকা ব্যাংকগুলোর সাথে বৈঠক করছে বিশ্বব্যাংক ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আমাদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, জানাবেন যে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে বৈঠকটি করছেন, সেখানে মূল আলোচনার বিষয়বস্তু কি? দুর্বল ব্যাংকগুলো নিয়ে আসলে তাদের কি কি বিষয় উত্থাপন করতে পারে বাংলাদেশ? এছাড়া এগুলো সংস্কারের জন্য কি কেন্দ্রীয় ব্যাংককে পরামর্শ দেবে বিশ্বব্যাংক, এরকম কিছু? এই বৈঠকটি কখন শুরু হয়েছে, এখনো চলছে কিনা জানাবেন। প্রথমেই বলে নেই যে বৈঠকটি 5টা বাজে শুরু হওয়ার কথা থাকলেও এখনো শুরু হতে পারেনি, কারণ যেই ব্যাংক প্রতিনিধিরা আছে তারা ইতিমধ্যে উপস্থিত হলেও গভর্নর অনেকটি কাজে ব্যস্ত ছিলেন এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা কিছুটা দেরি করায় মিটিংটি কিছুটা দেরিতে শুরু হচ্ছে। তবে ইতিমধ্যে ব্যাংকের যেই ব্যবস্থাপনা পরিচালক বা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা চলে এসেছেন বাংলাদেশ ব্যাংকে। তো যেরকমটি বলছিলেন যে আসলে এই যে আজকে দুর্বল ব্যাংকগুলোর সাথে যে বৈঠক হচ্ছে, এগুলোর দুর্বল হওয়ার বা এই যে আর্থিক সংকট থাকার প্রধান যে কারণটি সেটা হচ্ছে এগুলোর তারল্য বা অর্থ সেগুলো পাচার হওয়া বা ব্যাংক থেকে বের হয়ে যাওয়া, এবং বের হয়ে মূলত দেশের বাইরে চলে গেছে। যেই টাকা ফিরিয়ে নিয়ে আসার আগে এই অন্তর্বর্তী সরকার কিন্তু বেশ কয়েকবারই বলেছে যে টাকা ফিরিয়ে নিয়ে আসা হবে এবং সেই অনুযায়ী কাজ চলছে, যেটা মূলত বিশ্ব ব্যাংক এবং যে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি রয়েছে বা ইউএসএর ট্রেজারি রয়েছে তারা কিন্তু এই দল রয়েছে, তারা কাজ করে যাচ্ছে। তো আমরা এই তো পূর্বে শুনেছি টাস্কফোর্স শুনেছি যে তারা কাজ করছে টাকা ফিরিয়ে নিয়ে আসার জন্য। কি ওয়েতে বা কিভাবে তারা টাকাটা ফিরিয়ে নিয়ে আসবে সেইভাবে তারা কাজ করে। তারই ধারাবাহিকতায় আছে ব্যাংকগুলোর সাথে বসছে যে আসলে টাকাগুলো কিভাবে গেল বা বেনামে গেল, সেগুলো কোন প্রসেসে গেছে, কোন কোন দেশে গেছে, সেই তথ্যগুলো নেওয়ার জন্য এবং তারা কিভাবে রিকভার করার চেষ্টা করছে এবং মূলত যে ইউরোপীয় প্রতিনিধি রয়েছে তারা কিভাবে সংস্কার করবে সেই সার্বিক বিষয়ে আলোচনা করতেই দুর্বল ব্যাংকগুলোতে মূলত আজকে আলোচনার জন্য ডাকা হয়েছে। তো এই ছিল আজকে বৈঠকের আমার এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। অর্থাৎ দুর্বল ব্যাংকের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সেখানে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন এবং গভর্নর থাকবেন মধ্যস্থতা। আতাউর, আপনাকে ধন্যবাদ। সহকর্মী আতাউর নিয়ন যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে প্রায় 40 পয়েন্ট এবং লেনদেন হয়েছে 576 কোটি 33 লাখ টাকার মতো, যা আগের দিনের চেয়ে 96 কোটি 46 লাখ টাকা বেশি। আমরা দেখছি যে সপ্তাহের শেষ দিনের দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানে। 258টি প্রতিষ্ঠান শেয়ার দর বেড়েছে, দর কমেছে 83টি প্রতিষ্ঠানের, দর অপরিবর্তিত রয়েছে 45টি প্রতিষ্ঠানের। এছাড়া শেয়ার দরের পাশাপাশি আমরা দেখছি যে সূচকের উত্থান হয়েছে, সূচক বেড়েছে 39.31 পয়েন্ট। এবারে আমরা যদি পুরো সপ্তাহ জুড়ে ডিএসসির লেনদেন দেখি, তাহলে দেখব সার্বিক সূচক বেড়েছে 38 পয়েন্ট এবং বাজার মূলধন বেড়েছে 6,000 কোটি টাকার মতো। আমরা সাপ্তাহিক 5 কার্যদিবসের যে চিত্র সেটা দেখে নিতে চাই। আমরা দেখছি যে এই সপ্তাহে 3 দিন পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে এবং 2 দিনের পতনও ছিল। তবে লেনদেন হয়েছে 500 থেকে 600 কোটি টাকার ভেতরে। এর মধ্যে আমরা দেখছি যে সপ্তাহ ব্যবধানে পুঁজিবাজারের প্রধান সূচক বেড়েছে অনেকটাই। এর পাশাপাশি আমরা দেখছি যে বাজার মূলধনও বেড়েছে প্রায় 6,000 কোটি টাকার মতো। এবারে আমরা একটু দেখে নিই যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে যে প্রধান সূচক সার্বিক সূচক সেটিও বেড়েছে 98 পয়েন্টের মতো বেড়েছে। CASPI সেটি দাঁড়িয়েছে 14,880.22 পয়েন্টে। লেনদেন হয়েছে 9 কোটি 10 লাখ টাকার এবং লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে 4 কোটি 73 লাখ টাকার। বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার দর এগিয়েছে, 130টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর কমেছে 59টির এবং দর অপরিবর্তিত রয়েছে 20টি প্রতিষ্ঠানের শেয়ারের।
আমদানি শুল্ক প্রত্যাহার সহ সরকারের নানা উদ্যোগের পরেও চট্টগ্রামের পাহাড়তলী আড়তে ঊর্ধ্বমুখী বেশিরভাগ চালের দাম। এছাড়া শুরু হয়েছে রমজানের নানা পণ্যের আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবে যে বাজারে এই চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন, নতুন করে দাম বাড়ার প্রবণতা কেমন দেখছেন? এছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে রমজানের জন্য নিত্যপণ্য, সেগুলোর আমদানির সম্পর্কে কি বলছেন ব্যবসায়ীর, আমদানিকারকরা? ঊর্ধ্বমুখীর যে বাজার সেটি নিয়ন্ত্রণ করতে না পারার মোটা দাগে দুটি কারণকেই উল্লেখ করা হচ্ছে। এখানে যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা বলছেন একটি হচ্ছে মূলত সিন্ডিকেটের কারণে আসলে একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, আর দ্বিতীয় যে কারণটি বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত দেশের বাজারের চাইতে বিশ্ববাজারে চালের দাম ঊর্ধ্বমুখী, যার কারণে আমদানি শুল্ক কমানোর পরও দেশের বাজারে দাম কমার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে না। আজকের কথায় যদি বলি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাইকারি বাজারে আমরা দেখছি যে নাজিরশাইল চাল যেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি 75 থেকে 77 টাকায়, আর মিনিকেট যেটি চাল সেটি বিক্রি হচ্ছে 61 থেকে 62 টাকায়। এছাড়া এই জায়গাতে খানিকটা স্বস্তি মিলছে মোটা চালের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি গত 2-1 দিনের ব্যবধানে মোটা চাল বস্তা প্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে, এবং এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত মোটা চালের সরবরাহ 2-1 দিন ধরে বাড়তে শুরু করেছে, যার কারণে দাম খানিকটা কমে আসছে। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হলো রমজানের যে ভোগ্যপণ্য সেগুলোর আসলে সরবরাহ কেমন, কিংবা ঋণপত্র খোলা হয়েছে কিনা। আমরা একটু আগেও খাতুনগঞ্জের বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 15-20 দিন আগেই মূলত ঋণপত্র খোলা হয়েছে। বিশেষ করে রমজানে যে সকল ভোগ্য পণ্যগুলোর চাহিদা বেশি থাকে, বিশেষ করে খেজুর, মটর, ডাল, চিনি, তেল, এগুলোর ঋণপত্র খোলা হয়েছে। তবে এখনও পর্যন্ত বাজারে সেই পণ্যগুলো এসে পৌঁছায়নি, যদিও ব্যবসায়ীরা বলছেন যেহেতু এবার বাংলাদেশ ব্যাংক ঋণপত্র খোলার ক্ষেত্রে বাকিতে ঋণপত্র খোলার একটা সুযোগ করে দিয়েছে, সেক্ষেত্রে আমদানি বাড়বে এবং তারা বলছেন যে সামনে যে রমজানে তার ইতিবাচক একটি প্রভাব পড়বে। তবে এখনো পর্যন্ত ঋণপত্র খোলা পণ্যগুলো খাতুনগঞ্জের বাজারে পর্যাপ্ত হারে পৌঁছায়নি, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো আমার কাছে এ ছিল চট্টগ্রামের পাহাড়তলী বাজার থেকে চালের বাজার, একই সাথে রমজানের যে ভোগ্যপণ্য সেগুলোর আমদানির সবশেষ তথ্য। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাজী মাহফুজ যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এদিকে অগ্নি দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে চট্টগ্রাম বন্দরের জাহাজ মেরামতে ওয়েল্ডিংয়ের জন্য পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে চট্টগ্রাম থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হিসেবে বিবেচনা করা হয়, এবং বছরে গড়ে 4000 জাহাজ ভিড় এই বন্দরে, এবং বিভিন্ন সময় কিন্তু জাহাজ জেটি বা ইয়ার্ডে বিভিন্ন ধরনের মেরামতি রিপেয়ারিং কাজ চলে, এবং সেসব কাজে ওয়েল্ডিং করা হয়, এবং সেক্ষেত্রে যে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয় সেখানে কিন্তু একটি অগ্নি দুর্ঘটনার ঝুঁকি থাকে। যেহেতু বন্দর ইয়ার্ড এবং শেডে শত শত কোটি টাকার মালামাল থাকে, তাই এক্ষেত্রে অগ্নি নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সর্বোচ্চ অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার পর যেন হটওয়ার্কের কাজ করা হয় সেটি নিশ্চিত করার জন্য এই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে জাহাজে যে কোনো হটওয়ার্ক বা ওয়েল্ডিং করার 72 ঘন্টা আগে বন্দর চেয়ারম্যানের অনুমোদন নিতে হবে, এবং হটওয়ার্ক কাজ সম্পন্ন করার 2 ঘন্টা আগে বন্দরে সংশ্লিষ্ট ফায়ার সেকশনকে অবহিত করতে হবে, এবং ফায়ার ফাইটারদের বা ফায়ার সার্ভিস কর্মীদের উপস্থিতিতে এই হটওয়ার্ক করতে হবে, এবং দিনে বিকাল 5টা পর্যন্ত এই হটওয়ার্ক করা যাবে, এবং একাধিক স্থানে একই সাথে হটওয়ার্ক করা যাবে না বা ওয়েল্ডিংয়ের কাজ করা যাবে না, এবং যেসব জায়গায় আসলে ডিজি কার্গো আছে বা ডেঞ্জারাস কার্গো আছে সেসব সংরক্ষিত স্থানগুলো আসলে এড়িয়ে চলতে হবে। তো এই ছিল আমার কাছে এখনকার মতো বন্দরে প্রণীত অগ্নি নিরাপত্তার বিষয়ে এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বিষয়ে সবশেষ। যশোরের বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল চালু হওয়ায় গতি ফিরবে বাণিজ্যে। বেনাপোলের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে বিষয়ে জানিয়েছেন রিপন হোসেন। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর, এই বন্দরে যে টার্মিনালটি নির্মাণ করা হয়েছে সেটি 41 একর জমির উপর, এবং এটি নির্মাণ ব্যয় হয়েছে 329 কোটি টাকা। আমরা দেখেছি যে সকালে এই বন্দরটির যে টার্মিনাল রয়েছে টার্মিনালের উদ্বোধন করেছেন নৌ ও পরিবহন
মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধনের পর আমরা দেখেছি যে বন্দরে যে টার্মিনালটি রয়েছে সেটি যাতায়াতের এবং মানুষের জন্য উন্মুক্ত রয়েছে, যারা পণ্য আনা নেওয়া করবেন, এবং এখানে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। যে টার্মিনালটি নির্মাণ করা আছে এখানে প্রায় 1200 থেকে 2000 পর্যন্ত ট্রাক একসাথে থাকবে। পণ্য লোড এবং আনলোডের ক্ষেত্রে এখানে ব্যবহার করা হবে। যারা এখানকার ব্যবসায় রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই যে টার্মিনালটি নির্মাণের ফলে এখানকার যে পণ্য জট সেটি আর থাকবে না, পাশাপাশি যে যানজট সৃষ্টি হতো সেই যানজটটিও থাকবে না, এমনটি তারা জানিয়েছেন। সব মিলে এই বন্দরের যে টার্মিনালটি উদ্বোধন হচ্ছিল আজকে, সেই উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ আরও বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এই ছিল ভাগশেষে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।